আমরা আবারও চলে এসেছি পরিবেশ বিদ্যা থেকে কিছু দুর্দান্ত প্রশ্ন নিয়ে। দেখো এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরছি যেন তোমরা বুঝতে পারো যে প্রত্যেকটা প্রশ্নের কতটা গুরুত্ব। এবং এর আগেও আমরা একটা ভিডিও আপলোড করেছি, যারা এখনো দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নাও, এবং যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে। তো 1 নম্বর প্রশ্ন দেখো, সবুজ বিপ্লবের জনক কে? এই প্রশ্নটি তোমাদের যে কোনো পরীক্ষায় অনেকবার দিয়েছে। সবুজ বিপ্লবের জনক কে? এম.এস. স্বামীনাথন, ভার্গিস কুরিয়েন, নরমান বরলগ, না তোমার কে.এম. মুনশি? তাহলে সবুজ বিপ্লবের জনক হলেন মনে রাখবে অপশন নাম্বার সি, নরমান বরলগ। নরমান বরলগ হলো কিন্তু তোমার সবুজ বিপ্লবের জনক। এবার প্রশ্নটি এখানে শেষ নয়, তোমাকে প্রশ্ন করা হবে যে ভারতে যে সবুজ বিপ্লব হয় সেই ভারতের সবুজ বিপ্লবের জনক কে? তাহলে মনে রাখবে ভারতে সবুজ বিপ্লবের জনক, সবুজ বিপ্লবের জনক, ভারতে সবুজ বিপ্লবের জনক। তাহলে তোমরা প্রত্যেকে মনে রাখবে এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন হলেন কিন্তু মনে রাখবে কি বলতো ভারতের সবুজ বিপ্লবের জনক। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো তোমাকে প্রশ্ন করা হবে যে শ্বেত বিপ্লবের জনক কে? শ্বেত বিপ্লবের জনক কে? শ্বেত বিপ্লবের জনক। তাই তোমরা প্রত্যেকে মনে রাখবে শ্বেত বিপ্লবের জনক হলেন ভার্গিস কুরিয়েন। মনে রাখবে ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন। ওকে প্রত্যেকের, তাহলে প্রত্যেকটা প্রশ্ন মনে রাখবে, খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 2। নাম্বার 2তে দিয়েছে দেখো রেড ডেটা বুক সম্পর্কিত কিসের সাথে? রেড ডেটা বুক, তো দেখো এই যে রেড ডেটা বুক, এই বুকটা দেখো তোমার কি বলতো বিরল এবং বিপন্ন যে তোমার প্রজাতিগুলো হয়, অর্থাৎ বিরল ও বিপন্ন যে উদ্ভিদ ও প্রাণী তাদের নথি সংরক্ষণের যে নথি থাকে একটা, সেই নথিটাই কিন্তু রেড ডেটা বুক নামে পরিচিত। তাহলে কি বলবো আমরা, বিরল ও বিপন্ন উদ্ভিদ ও প্রাণী যে নথিটি হয়, ঠিক আছে, যে কোন কোন প্রাণী বিরল প্রজাতির এখন, কোন কোন উদ্ভিদ বিরল প্রজাতির এখন, তাদের যে একটা নথি থাকে, একটা ডেটা থাকে, সেই ডেটাটাই কিন্তু কি বলতো রেড ডেটা নামে পরিচিত। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে অপশন নাম্বার কি হবে বলো? দূষণ হবে না, বন সম্পদ হবে না, খনিজ সম্পদ হবে না, তাহলে কি হবে বলো? অপশন নাম্বার বি হবে বিপন্ন প্রজাতি। অপশন নাম্বার বি হবে তাহলে কি বলো? বিপন্ন প্রজাতি। মানে এগুলো একটাও হবে না, কিন্তু একটাও হবে না এগুলো সব। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 3। শুধু টাইমার লাগছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরিবেশ রক্ষার আন্তর্জাতিক সম্মেলন আর্থ সামিট অনুষ্ঠিত হয় কোথায়? স্টকহোম, প্যারিস, রিও ডি জেনিরো, কিয়োটো, কোথায় হয়? তাই দেখো এই যে আর্থ সামিট, পরিবেশ তোমার সংরক্ষণের জন্য যে আর্থ সামিট হয়, এটি হয় তোমার বিশেষ করে কত সালে বলতো? 1992 সালে। 1992 সালে প্রথম আর্থ সামিট হয়, এবং কোথায় বলতো? ব্রাজিলে। দেশটার নাম ছিল ব্রাজিল। তাহলে ব্রাজিল ছিল দেশটির নাম, এবং ব্রাজিলের যে জায়গাতে এই তোমার সম্মেলনটি হয় তার নাম কিন্তু হবে রিও ডি জেনিরো। রিও ডি জেনিরো, অপশন নাম্বার সি হবে তোমার সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার পরেরটা দেখি আমরা, ভারতে বাঘ সংরক্ষণ প্রকল্প কবে শুরু করা হয়? ব্যাঘ্র প্রকল্প। তাহলে ব্যাঘ্র প্রকল্প প্রথম শুরু করা হয় কবে? 1969, 1972, 1973 না 1975? কত সাল বলো তো দেখি।
তাহলে ব্যাঘ্র প্রকল্প বা বাঘ সংরক্ষণ প্রকল্প শুরু করা হয় মনে রাখবে 1973। অপশন সি নাম্বার সঠিক হবে তোমার 1973। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্ন কিন্তু দিয়েছে কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে ব্যাঘ্র প্রকল্প শুরু হয় 1973 এবং পরীক্ষায় দেবে যে প্রথম বাঘ সংরক্ষণ কেন্দ্র কোথায় শুরু করা হয়। তাহলে মনে রাখবে প্রথম শুরু করা হয় উত্তরাখণ্ডের জিম করবেট। উত্তরাখণ্ডের জিম করবেট। ওকে, তাহলে প্রথম শুরু করা হয় মনে রাখবে উত্তরাখণ্ডের জিম করবেটে। এবং আরেকটি প্রশ্ন করবে, তোমাকে বলবে যে ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি বাঘ রয়েছে। তাহলে মনে রাখবে আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি মধ্যপ্রদেশে রয়েছে। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বাঘ দেখতে পাওয়া যায়। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে আমরা কি কি মনে রাখবো এখানে, যে বাঘ সংরক্ষণ প্রকল্প শুরু হয় 1973-তে, প্রথম শুরু হয় উত্তরাখণ্ডের জিম করবেটে, এবং আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি বাঘ রয়েছে কোথায় বলতো, মধ্যপ্রদেশে। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা কি দিয়েছে। পরিবেশে সর্বাধিক পরিমাণে থাকা গ্যাস কোনটি? সর্বাধিক পরিমাণ কোন গ্যাস রয়েছে? তাহলে সর্বাধিক পরিমাণ যদি আমরা দেখি, দেখো যে তোমার কত বলতো, 78% থাকে আমার নাইট্রোজেন। কত বলো? 78% থাকে নাইট্রোজেন, 21% থাকে তোমার অক্সিজেন। ওকে, 0.9% থাকে তোমার কি বলতো, আর্গন, এবং বাদ বাকি দেখবে তোমার কার্বন ডাইঅক্সাইড থাকবে এবং অন্যান্য থাকবে সব। তাহলে আমরা দেখো সবচেয়ে সর্বাধিক পরিমাণে কোন গ্যাসটি থাকবে, তাহলে অক্সিজেন হবে না এখানে, কার্বন ডাইঅক্সাইড হবে না এখানে, আর্গন হবে না এখানে, তাহলে কি হবে তোমার নাইট্রোজেন সঠিক উত্তর। আমার তাহলে নাইট্রোজেন সঠিক উত্তর হবে এখানে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। স্মগ কি? ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ, ধোঁয়া ও বাষ্প, ধুলো ও গ্যাস, না কুয়াশা ও বাষ্প। তাহলে দেখো এই যে স্মগ মনে রাখবে ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ, কিন্তু অপশন নাম্বার এ হবে তোমার সঠিক উত্তর। স্মগ হলো ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণ। নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার পরেরটা। ভারতে প্রজেক্ট এলিফ্যান্ট কবে শুরু হয়? ভারতে প্রজেক্ট এলিফ্যান্ট কবে শুরু করা হয় বলো? 1985, 1992, 2000, না তোমার 1973-তে। তাহলে প্রজেক্ট এলিফ্যান্ট শুরু হয় অপশন নাম্বার বি হবে 1992-তে। ওকে, তাহলে 1992-তে তোমার প্রথম কি বলতো প্রজেক্ট এলিফ্যান্ট শুরু করা হয়। এরপর দেখো নিচের কোনটি এক্স সেতু সংরক্ষণ পদ্ধতি? তো দেখো কোন প্রাণীকে সংরক্ষণ করার জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা হয়, একটা তোমার ইন সেতু আর একটি তোমার এক্স সেতু। তাহলে কি বললাম আমি, যে প্রাণী সংরক্ষণের জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা হয়, একটা বলা হয় ইন সেতু, আরেকটি বলবো আমরা এক্স সেতু। এক্স সেতু বলো এখানে, আর এখানে ইন সেতু বলো। ঠিক আছে, তাহলে ইন সেতু আর এক্স সেতু এই দুটি পদ্ধতি ব্যবহার করা হয়। তো এখানে কোন পদ্ধতি কোনটি আমরা যদি দেখি, দেখো ইন সেতু মানে কি? ইন সেতু মানে দেখো যে এমন কিছু জীব বা এমন কিছু প্রজাতি আছে যাদের সংরক্ষণ কি করা হয় বলতো, ওই পরিবেশেই করা হয়। অর্থাৎ যে প্রজাতি, কোন একটা প্রজাতি যদি কোন একটা জায়গাতে জন্মগ্রহণ করে, সেই জায়গাতেই তার সংরক্ষণ করা হয়। আর
এক্স সেতু মানে এমন কিছু প্রজাতি থাকবে যে সমস্ত প্রজাতির সংরক্ষণ কোথায় করা হয় বলতো, ও যে পরিবেশে তৈরি মানে হবে, ও যে পরিবেশে থাকবে সেই পরিবেশ থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোনো পরিবেশে গিয়ে কি বলতো তার সংরক্ষণ করা হবে, তাকে বলা হয় এক্স সেতু। আমি আবারও বলছি একটু, যে ধরো ধরো এই একটা এরিয়া, ধরো একটা এরিয়া, এই এরিয়ায় ধরো এ বি সি ডি এই একটা প্রজাতি, এই প্রজাতি এখানে জন্মগ্রহণ করেছে। তো এ বি সি ডি কে এই জায়গার মধ্যেই সংরক্ষণ করা হবে, তাদের পরিবেশের মধ্যেই সংরক্ষণ করা হবে। কিন্তু এক্স সেতু মানে ধরো যে একটা পরিবেশ, সেই পরিবেশে ধরো তোমার ই এফ জি এইচ এই কিছু প্রজাতি এখানে কি বলতো জন্মগ্রহণ করেছে। তো এদেরকে কি করা হবে, এদেরকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য একটা পরিবেশে এদের কিন্তু আবার সংরক্ষণ করা হবে। ক্লিয়ার বোঝালো প্রত্যেকের? তাহলে এই প্রজাতিগুলোকে তুলে নিয়ে গিয়ে অন্য একটা পরিবেশে তাদের সংরক্ষণ করা হবে, একে বলা হয় এক্স সেতু। তো উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, যে এক্স সেতুর মধ্যে পড়বে তোমার চিড়িয়াখানা, এক্স সেতুর মধ্যে পড়বে তোমার চিড়িয়াখানা, তারপর তোমার পড়বে বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল বোটানিক্যাল গার্ডেন। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এক্স সেতুর মধ্যে আসবে চিড়িয়াখানা এবং তোমার বোটানিক্যাল গার্ডেন, এই দুটোই পরীক্ষায় সবথেকে বেশি আসে, এবং সবথেকে বেশি আসে তোমার বোটানিক্যাল গার্ডেনটা, সবথেকে বেশি আসে তোমার বোটানিক্যাল গার্ডেনটা। এবং ইন সেতু কোনগুলো? তাহলে ইন সেতু হলো তোমার জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান। ওকে, তারপর দেখো কি আছে বলো, অভয়ারণ্য, কি আছে তোমার অভয়ারণ্য, অভয়ারণ্য আছে। তারপর দেখো বায়োস্ফিয়ার আছে, মানে তোমার জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার, এই যে তিনটি দেখছো তুমি, এই তিনটি কিন্তু তোমার কি বলতো ইন সেতু, এই তিনটি তোমার ইন সেতু। তার মানে এই চিড়িয়াখানা কিন্তু তোমার এক্স সেতুর অন্তর্গত। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি এখানে এবার তো যে কোনো প্রশ্ন যদি আসে আজকের পর তোমরা অবশ্যই কিন্তু উত্তর করতে পারবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে নিয়ে আসা হয়? বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে নিয়ে আসা হয়? 1965, 1972, 1980 না তোমার 1986? তাহলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন নিয়ে আসা হয় 1972 সালে। অপশন নাম্বার বি হবে তোমার সঠিক উত্তর, 1972 সালে কিন্তু। ঠিক আছে, তারপর দেখো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? নীলগিরি, সুন্দরবন, নন্দা দেবী না পাঁচমারি? তাহলে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু হবে তোমার নীলগিরি। নীলগিরি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এই নীলগিরি কোথায় বলতো? তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে অবস্থিত তোমার নীলগিরি, তামিলনাড়ু। সুন্দরবন কোথায়? তোমরা প্রত্যেকে জানো সুন্দরবন তোমার ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। নন্দা দেবী কোথায়? উত্তরাখণ্ড অবস্থিত, উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ড অবস্থিত নন্দা দেবী। আর পাঁচমানি পাহাড় কোথায় অবস্থিত বলো? তোমার এটা তোমার মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে অবস্থিত। চলো পরের প্রশ্ন দেখি আমরা নেক্সট। পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত মেধা পাটকার, মানে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত মেধা পাটকার? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মেধা পাটকার পরীক্ষায় বারবার কিন্তু দিয়েছে এই মেধা পাটকার সম্পর্কে। তার মেধা পাটকার নিচে কোন আন্দোলনকে নেতৃত্ব দেন? চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, তেহরি বাদ আন্দোলন না সাইলেন্ট ভ্যালি আন্দোলন? তাহলে মেধা পাটকার তিনি যে আন্দোলনের নেতৃত্ব দেন সেটি হলো তোমার নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলনে কিন্তু তিনি নেতৃত্ব দেন। এবং দেখো
এই যে নর্মদা বাঁচাও আন্দোলনটি কি বলতো, তোমার গুজরাটের যে গুজরাট, এই গুজরাট রাজ্যে নর্মদা নদীর উপরে, কোন নদী বলো, নর্মদা, তাহলে নর্মদা নদীর উপরে একটা ড্যাম আছে তোমার, সর্দার সরোবর ড্যাম, সর্দার সরোবর ড্যাম, সর্দার সরোবর ড্যাম। তো এই যে সর্দার সরোবর ড্যাম, এই সর্দার সরোবর ড্যাম নির্মাণের বিরোধিতা করতেই এই নর্মদা বাঁচাও আন্দোলনটি শুরু করেছিলেন মেধা পাটকার। প্রচুর কিন্তু পরীক্ষায় দিয়েছে, মনে রাখবে, পরীক্ষায় দেবে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন, তাহলে আমরা বলবো কি মেধা পাটকার। ওকে, এবং রাজ্য বলতে পারে যে কোন রাজ্যে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়, বলবো আমরা গুজরাট। যদি বলে যে কোন বাঁধের নির্মাণের উপর ভিত্তি করে, বলবো আমরা সর্দার সরোবর ড্যাম প্রকল্পের উপর। নেক্সট প্রশ্ন দেখি আমরা, ইকোলজি শব্দটি প্রবর্তন করেন কে? ইকোলজি, ডারউইন, হেকেল, ট্যান্সলি না তোমার ল্যামার্ক? তাহলে ইকোলজি শব্দটি প্রবর্তন করেন অপশন নাম্বার বি হবে হেকেল। অপশন নাম্বার বি হবে তোমার হেকেল কিন্তু এই শব্দটির প্রবর্তন করেন। এরপর দেখি আমরা নাম্বার পরেরটি দেখি, রামসার কনভেনশন সম্পর্কিত কোনটি? দেখো রামসার কনভেনশন, এই যে রামসার কনভেনশন কিসের সঙ্গে যুক্ত? মরুভূমি, বন না জলাভূমি না তোমার বন্য প্রাণী? তাহলে এখানে দেখো রামসার যে কনভেনশন এটি সম্পর্কিত অপশন নাম্বার সি হবে জলাভূমি। অপশন নাম্বার সি হবে তোমার জলাভূমির সঙ্গে যুক্ত, অর্থাৎ জলাভূমিকে সংরক্ষণ করার জন্যই এই রামসার কনভেনশনটি কি বলতো স্বাক্ষরিত করা হয়। কি বলো, যে জলাভূমি বা ওয়েটল্যান্ড হয় তাকে সংরক্ষণ করার জন্যই রামসার কনভেনশন স্বাক্ষরিত করা হয়। আর এই যে স্বাক্ষরটা হয় কত সালে বলতো? 1971-এ, 1971 সালে এই রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়। এবং মনে রাখবে ভারতবর্ষ এটাতে সাইন করে কবে? দেখো, ভারত এটাতে সাইন করে 1981 সালে। কি বলো? তাহলে ভারতবর্ষ এটাতে সাইন করে 1981-এ। এবং ভারতের প্রথম যে রামসার সাইট হয়, ভারতের প্রথম রামসার সাইট, ভারতের প্রথম রামসার সাইট, তার নাম কি বলতো? চিল্কা। তাহলে ভারতের প্রথম রামসার সাইট মনে রাখবে চিল্কা হ্রদ। এবং মনে রাখবে এখন বর্তমানে ভারতে প্রায় 96টি রামসার সাইট আছে, 96টি রামসার সাইট রয়েছে এখন বর্তমানে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এখানে আরেকটা কথা প্রত্যেককে বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা আসবে যে তোমার পূর্ব কলকাতা আসবে, পূর্ব কলকাতা। মনে রাখবে পশ্চিমবঙ্গের পূর্ব কলকাতা কিন্তু একটা রামসার সাইট, এবং এটি কত 2002 সালে স্বীকৃতি পায়। তাহলে পশ্চিমবঙ্গের পূর্ব কলকাতা একটা রামসার সাইট যেটি স্বীকৃতি পায় 2002 সালে। এবং ইম্পর্টেন্ট সব থেকে সুন্দরবন, পশ্চিমবঙ্গের সুন্দরবন, এই সুন্দরবনে কিন্তু রামসার সাইটে পরিণত হয় কত সালে? 2019 সালে, 2019 সালে। তাই দেখো এতগুলো প্রশ্ন তোমাকে করা হবে কিন্তু। আবারও বলছি আমি, রামসার সাইট কনভেনশন কবে তো স্বাক্ষরিত হয়? 1971-এ। ভারতবর্ষ সাইন করে কবে? 1981-এ। ভারতের প্রথম রামসার সাইট কোনটি? চিল্কা হ্রদ। এবং বর্তমানে ভারতে কতগুলি রামসার সাইট আছে? 96। এবং পশ্চিমবঙ্গের পূর্ব কলকাতা রামসার সাইটে স্বীকৃতি পায় 2002 সালে, সুন্দরবন কত সালে? 2019 সালে। আরেকটি প্রশ্ন মনে রাখবে, বলবে ভারতের সবথেকে রামসার সাইট কোন রাজ্যে আছে? তাহলে সবচেয়ে বেশি রামসার সাইট, সবচেয়ে বেশি রামসার সাইট মনে রাখবে তামিলনাড়ুতে, বর্তমানে তামিলনাড়ুতে বর্তমানে তোমার রয়েছে। ওকে,
আচ্ছা, এবার একটা প্রত্যেকে কথা বলি যে এই যে নাম্বারটা দেখছো না, নাম্বারটা, এই নাম্বারটা তোমরা প্রত্যেকেই যখন যে কোনো পরীক্ষা দিতে যাবে তখন একবার করে নেটে সার্চ করবে যে এখন বর্তমানে কতগুলো আছে, কারণ এটা কিন্তু প্রত্যেক মাস বা 3 মাস 4 মাস 6 মাস অন্তর অন্তর চেঞ্জ হয় কিন্তু। ওকে, তো তোমরা এগুলো দেখে রাখবে। এবার দেখো, ভারতে প্রথম রামসার স্থান এখনই বলা হলো না, এখনই বলা হলো না, বলো যে ভারতের প্রথম রামসার স্থান কোনটি? অবশ্যই চিল্কা হ্রদ, লোকটাক হ্রদ, সুন্দরবন না ভোজ? তাহলে অবশ্যই এখনই পেলাম আমরা চিল্কা হ্রদ। তাহলে চিল্কা হ্রদ কোথায় বলতো? উড়িষ্যাতে। চিল্কা হ্রদ কোথায়? উড়িষ্যাতে। তাহলে চিল্কা হ্রদ, উড়িষ্যার চিল্কা হ্রদ হলো ভারতের প্রথম রামসার সাইট। লোকটাক কোথায়? মণিপুর। লোকটাক হ্রদ কোথায়? মণিপুরে। তাহলে মণিপুরে তোমার লোকটাক হ্রদ। সুন্দরবন তো বললাম ওয়েস্ট বেঙ্গল। ভোজ কোথায়? ভোজ হলো তোমার মধ্যপ্রদেশ। ভোজ মনে রাখবে, মধ্যপ্রদেশে তোমার ভোজ ওয়েটল্যান্ড বা রামসার সাইট। এবার প্রশ্ন দেখো, ইকোটোন। ইকোটোন বলতে কি বোঝায়? ইকোটোন বলতে কি বোঝায়? মরুভূমি, বন না দুই বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চল না তোমার জলাভূমি? তাহলে এই যে ইকোটোন, এই ইকোটোন মনে রাখবে তোমার অপশন নাম্বার সি হবে, দুই বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চল। অপশন সি হবে তোমার দুই বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চল ইকোটোন। তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে লাইক এবং শেয়ার করবে।